সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অনলাইন ক্লাসে। আমরা ইতিমধ্যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি যে বিষয়টি আছে এটি আবশ্যিক বিষয়, সবারই রয়েছে। এই বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সঙ্গে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত যে শীর্ষক যে অধ্যায়টি সেটি সম্পন্ন করেছি। সেটির ক্ষেত্রে আমরা কিছু তাত্ত্বিক আলোচনা করেছি। এই অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় কি কি পাঠ্যসূচিতে কি কি বলা হয়েছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করেছি। পরবর্তীতে আমরা এই জ্ঞান আমরা কিভাবে ব্যবহার করতে পারবো সেই সংক্রান্ত আমরা কিছু সমস্যা এবং সমাধান নির্ণয় সংক্রান্ত আলোচনা করেছি। আজকের এই ক্লাস থেকে আমরা যেটি শুরু করব সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ যেই অধ্যায়টির যে শিরোনাম সেটি হচ্ছে কম্পিউটার সিস্টেমস ও নেটওয়ার্কিং। আমরা প্রথমেই দেখে নেব, আজকে যেহেতু এই অধ্যায়ের প্রথম ক্লাস, সে কারণে প্রথমেই আমরা দেখে নেব যে দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য সূচিটি কি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পাঠ্যসূচিতে আমাদের ঠিক কি কি বিষয় রাখা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই আমরা জানবো কমিউনিকেশন সিস্টেম কাকে বলে এবং কমিউনিকেশন সিস্টেমের মূল উপাদান যেটি সেটি হচ্ছে ডেটা কমিউনিকেশন। সেটি বলতে আমরা কি বুঝি সেটি সম্পর্কে জানবো। এরপরে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যেই কথাগুলো আসবে সেগুলো হচ্ছে প্রথমেই আসবে ডেটা ট্রান্সমিশন। সেক্ষেত্রে আমরা জানবো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড বলতে কি বোঝায়, এটি কি কি প্রকারের হতে পারে। এরপরে আমরা জানবো ডেটা ট্রান্সমিশন মেথড কি এবং ডেটা ট্রান্সমিশন মেথড কি কি প্রকারের হতে পারে। এরপরে এই অধ্যায়ে আমরা শিখব যে বিভিন্ন ধরনের তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যমের কথা, অর্থাৎ এই যে ডেটা ট্রান্সমিশন হবে, ডেটা ট্রান্সমিশনের জন্য অবশ্যই কোনো একটি মাধ্যম বা মিডিয়ামের প্রয়োজন হয়। সেটি তার মাধ্যমে হতে পারে, সেটি তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যমেও হতে পারে। এই দুটি মাধ্যমের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে আমরা জানবো, তাদের সুবিধা এবং অসুবিধাগুলি জানবো এবং সবশেষে আমরা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন অর্থাৎ তারবিহীন যোগাযোগ মাধ্যমের কি সুবিধা সেটি সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ে যেটি জানবো সেটা হচ্ছে বিভিন্ন প্রজন্মের যে মোবাইল ফোনের একটি তুলনামূলক আলোচনা, সেটি আমরা দেখব। আমরা দেখব যে প্রথম প্রজন্মের মোবাইল ফোন থেকে কিভাবে ধাপে ধাপে বর্তমানে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি অধিকাংশই 3G অথবা 4G মোবাইল ফোন, অর্থাৎ ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন। এর পরবর্তীতে যে প্রযুক্তিটি এখন চলমান রয়েছে সেটি হচ্ছে 5G বা পঞ্চম প্রজন্ম। এই যে প্রথম প্রজন্ম থেকে শুরু করে ধাপে ধাপে মোবাইল ফোনের যে প্রযুক্তিগত বিবর্তন ঘটেছে সেগুলিকে 5টি ধাপে বা 5টি পর্যায়ে 5টি প্রজন্ম হিসাবে চিহ্নিত করা হয়। এই প্রজন্মগুলোর মূল প্রযুক্তিগত তফাৎটি কোথায় সেটি আমরা দেখব। তাদের প্রতিটি প্রজন্মে কি কি সুবিধা ছিল, কি কি অসুবিধা ছিল সেগুলো সম্পর্কে জানবো এবং তাদের একটি তুলনামূলক আলোচনা দেখব। এরপরে আমরা যেটি শিখবো এই অধ্যায়ে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, সেটি হচ্ছে নেটওয়ার্কের ধারণা, নেটওয়ার্কের গুরুত্ব এবং নেটওয়ার্কের কার্যাবলী সম্পর্কে আমরা শিখব। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে নেটওয়ার্কের প্রকারভেদ এবং একই সঙ্গে নেটওয়ার্ক গঠনে আমাদের বিভিন্ন ধরনের যন্ত্রের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের ডিভাইসের প্রয়োজন হয়। নেটওয়ার্ক গঠনে বা নেটওয়ার্ক সংযোগে আমাদের কি কি ডিভাইস প্রয়োজন হয়, এই ডিভাইসগুলোতে কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি প্রযুক্তি কাজ করে এবং এদের কি কি পার্থক্য রয়েছে বিভিন্ন ডিভাইসের, সেগুলি সম্পর্কে আমরা জানব। সবশেষে আমরা যেটি দেখব যে নেটওয়ার্ক গঠন করতে গেলে আরো একটি কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে নেটওয়ার্কের জ্যামিতিক রূপ অর্থাৎ নেটওয়ার্ক টপোলজির ধারণা। এই অধ্যায়ের প্রায় শেষাংশে গিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানব এবং সেই টপোলজির গঠনগুলো দেখব। প্রতিটি টপোলজির কিছু সুবিধা এবং অসুবিধা আছে, সেই প্রতিটি টপোলজির কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সেগুলি সম্পর্কে আমরা জানব এবং সবশেষে আমরা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সংক্রান্ত প্রাথমিক ধারণা লাভ করব। আমরা জানবো ক্লাউড কম্পিউটিং কি, এটি কিভাবে কাজ করে, এতে আমরা কি কি সুবিধা পাই এবং এর কি কি অসুবিধা রয়েছে এই সম্পর্কে আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচ্য সূচি। এবারে আমরা হচ্ছে তাহলে একদম পাঠ্যসূচি অনুসারে প্রথম থেকে আলোচনা শুরু করি। প্রথমে যেটি আছে সেটি হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশনের বাংলা হচ্ছে যোগাযোগ, অর্থাৎ যোগাযোগের যে পদ্ধতি সেটি আমরা আমাদের আজকের এই অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে জানব। যোগাযোগের মূল উপাদান যেটি সেটি হচ্ছে তথ্য। তথ্য যখন এক স্থান থেকে আরেক স্থানে কিংবা একজন প্রেরক থেকে আরেকজন প্রাপকের কাছে পৌঁছায় সেটি বিভিন্ন পদ্ধতিতে পৌঁছাতে পারে। কমিউনিকেশন সিস্টেমের মূল দায়িত্ব হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ প্রেরক থেকে প্রাপকের কাছে তথ্য পৌঁছানো। অর্থাৎ আমাদের কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের হাতে যেটি থাকতে হবে সেটি হচ্ছে কোনো তথ্য থাকতে হবে। এরপরে সেই তথ্যটি অবশ্যই পাঠানোর জন্য কাউকে লাগবে, অর্থাৎ কোনো একজন প্রেরক থাকতে হবে। এরপরে যেটি প্রয়োজন হবে
অর্থাৎ অবশ্যই সেই তথ্যটি কোনো একজন প্রাপক থাকতে হবে। কবিরা যতই বলে থাকুন যে আকাশের ঠিকানায় চিঠি লিখো, আকাশের ঠিকানায় যদি তোমরা চিঠি লিখে পাঠিয়ে দাও, সেই চিঠি কিন্তু আকাশের কাছে কখনোই পৌঁছাবে না। সেজন্য আমাদের দরকার হবে কোনো একটি সুনির্দিষ্ট মাধ্যম। অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের অবশ্যই কোনো একটি মাধ্যম প্রয়োজন হবে, যেই মাধ্যম দিয়ে আমরা প্রেরক থেকে প্রাপকের কাছে তথ্যটি পাঠাবো। সবশেষে কমিউনিকেশন সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যে গুরুত্বপূর্ণ অংশটিকে বলা হয়েছে প্রোটোকল। অর্থাৎ এক যন্ত্রের পদ্ধতির সঙ্গে আরেক যন্ত্রের পদ্ধতি কিন্তু আমাদের মিল নেই। যেমন তুমি যদি মোবাইল ফোন এক ধরনের প্রযুক্তি দ্বারা কাজ করে, টেলিভিশন এক ধরনের প্রযুক্তি দ্বারা কাজ করে, রেডিও এক ধরনের প্রযুক্তি দ্বারা কাজ করে, আমরা অন্যান্য যে সকল বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকি তাদের প্রত্যেকেরই নিজস্ব একটি প্রযুক্তি রয়েছে, নিজস্ব যোগাযোগের পদ্ধতি রয়েছে। তুমি চাইলে কিন্তু এক ধরনের যন্ত্রের সাথে আরেক ধরনের যন্ত্রের সংযোগ নাও ঘটাতে পারো। তুমি নিশ্চয়ই টেলিভিশন দিয়ে রেডিও চালাতে পারবে না, কিংবা তুমি নিশ্চয়ই রেডিও দিয়ে ঘড়ির কাজ করতে পারবে না। সে কারণে প্রতিটি যন্ত্রের একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিকে বলা হচ্ছে প্রোটোকল, অর্থাৎ এটি হচ্ছে যন্ত্রের অন্তর্গত ভাষা। অতএব কমিউনিকেশন সিস্টেমে যখন প্রেরক এবং প্রাপকের মধ্যে কোনো একটি তথ্য আদান প্রদান হবে কোনো একটি মাধ্যমের মধ্য দিয়ে, তখন সর্বশেষ আমাদের যে ঘটনাটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে তাদের প্রোটোকল সিস্টেম যেন একই রকমের হয়। তাহলে এই পাঁচটি উপাদান যদি থাকে, সেক্ষেত্রে আমরা একটি কমিউনিকেশন সিস্টেম গঠন করতে পারবো। এর যে কোনো একটির অনুপস্থিতিতে কিন্তু আমাদের কমিউনিকেশন সিস্টেম গঠিত হবে না। এমন হতে পারে যে তোমার কাছে অনেক তথ্য আছে, কিন্তু সেই তথ্যটি তোমার পাঠানোর কোনো মাধ্যম নেই, সেক্ষেত্রে কিন্তু তোমার সঙ্গে কারো সংযোগ সাধন হওয়ার সুযোগটি নেই। আবার এমন হতে পারে তোমার হাতে হয়তো যোগাযোগ করার মতো কোনো মাধ্যম আছে, কিন্তু তোমার কাছে বলার মতো কোনো কথা নেই, অর্থাৎ তোমার কোনো তথ্য নেই, সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগটি সম্পন্ন হবে না। আবার এমন হতে পারে যে প্রেরক আছে, প্রাপকও আছে, মাঝখানে একটি মাধ্যমও আছে, কিন্তু তাদের মাধ্যমটি সংযোগ করার জন্য যে প্রয়োজনীয় প্রোটোকল সেটির উপস্থিতি নেই, সেক্ষেত্রেও আমাদের কমিউনিকেশন সিস্টেম কাজ করবে না বা সংযোগটি সাধিত হবে না। অর্থাৎ এই যে পাঁচটি উপাদানের কথা আমরা এখানে আলোচনা করলাম, তার প্রতিটি কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এর যে কোনো একটির অনুপস্থিতিতে আমাদের কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগের যে ব্যবস্থা সেটি গড়ে উঠবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু সংক্ষিপ্ত একটি ব্লক চিত্রের মাধ্যমে ডেটা কমিউনিকেশন অর্থাৎ তথ্যের ভিত্তিতে যে যোগাযোগ সেটি কিভাবে হয় সেটি একটি ব্লক চিত্রের মাধ্যমে দেখে নেব। প্রথমে আমরা একটু দেখে নেই যে আসলে ডেটা কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি। একটু আগে আমরা আলোচনা করে আসছিলাম যে এক্ষেত্রে যেহেতু আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কথা বলছি, এখানে আসলে আমরা মৌখিক যোগাযোগের কথা বলতে চাচ্ছি না। এখানে আমরা যেটি বলছি সেটি হচ্ছে কম্পিউটার বা কোনো একটি ইন্টারনেট ভিত্তিক কোনো একটি যন্ত্রের মাধ্যমে, কোনো একটি ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে যখন আমরা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করছি, এই অন্য স্থানে আদান প্রদানের যে ব্যবস্থা সেটিকে আমরা বলছি ডেটা কমিউনিকেশন। খেয়াল করো, এখানে কিন্তু আমরা আদান এবং প্রদান দুটির কথাই বলছি, অর্থাৎ তথ্য যাবে এবং তথ্য আসবে, দুটিই হতে পারে। তাহলে আমরা যদি একটু ব্লক ডায়াগ্রামের মাধ্যমে, ব্লক চিত্রের মাধ্যমে দেখে নিই, এটি হচ্ছে মোটামুটি ডেটা কমিউনিকেশনের একটি ব্লক চিত্র। এখানে দেখো, প্রথমেই যেটির প্রয়োজন হবে সেটি হচ্ছে আমার তথ্য প্রয়োজন হবে। এরপরে তথ্যটিকে তোমাকে অবশ্যই কোনো একটি ট্রান্সমিটারের মাধ্যমে প্রেরণ করতে হবে, তোমাকে অবশ্যই একটি প্রেরক যন্ত্র নিতে হবে, এবং প্রেরক যন্ত্রে তুমি হচ্ছে তথ্যটিকে যখন নিয়ে যাবে সেটিকে অবশ্যই তোমাকে কোনো একটি ভাবে তোমার তথ্যটিকে এনকোড করতে হবে, কোনো একটি মাধ্যমে তথ্যটিকে পাঠানো যায় এমন একটি অবস্থানে নিয়ে যেতে হবে। যেমন আমরা যখন মোবাইল ফোনে কথা বলি, মোবাইল ফোনে আমরা কি বলি, আমরা হচ্ছে মুখে কথা বলি, সেই কথাগুলো মোবাইল ফোনের যে মাইক্রোফোন আছে সেটির মাধ্যমে মোবাইল ফোনের ভেতরে চলে যায়, এবং মোবাইল ফোনের ভেতরে যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলি কিন্তু তোমার যে ভয়েস সিগন্যাল, তোমার যে মুখ থেকে উৎপন্ন যে শব্দ, সেই শব্দকে সে কিন্তু ইলেকট্রনিক সিগন্যালে বা ইলেকট্রিক সিগন্যালে অর্থাৎ তড়িৎ সংকেতে রূপান্তর করে। এই রূপান্তরের জন্য আমাদের প্রয়োজন হয় একটি ইনপুট ট্রান্সডিউসার, যেটি হচ্ছে এক ধরনের সংকেতকে বা এক ধরনের তথ্যকে আরেক ধরনের তথ্যে বা আরেক ধরনের শক্তিতে রূপান্তর করে। তাহলে ট্রান্সমিটার যেটি করে, ট্রান্সমিটার হচ্ছে সেই পরিবর্তিত তথ্যটিকে আবার কোনো একটি মাধ্যমের মধ্যে দিয়ে, এই যে এখান দিয়ে যেটি যাচ্ছে সেটি হচ্ছে মাধ্যম, সেই মাধ্যমের মধ্যে দিয়ে আবার সে রিসিভারের কাছে অর্থাৎ প্রাপকের কাছে পৌঁছে দেয়। প্রাপক আবার সেই ইলেকট্রিক সিগন্যালটি, ধরো তুমি যাকে ফোন করেছো সে তো আর ইলেকট্রিক সিগন্যাল পায় না, সে আবার তোমার কথাটিই শুনতে পায়, সে তোমার গলার স্বর শুনতে পায়। অর্থাৎ তার যে মোবাইল ফোনটি আছে সেই রিসিভারেও কিন্তু আরেকটি ট্রান্সডিউসার আছে, সেটি কি করে, সেটি আবার যে ইলেকট্রিক সিগন্যালটি এসেছিল সেই ইলেকট্রিক সিগন্যালটিকে বা ইলেকট্রনিক সিগন্যালটিকে আবার একটি শ্রবণযোগ্য শব্দে রূপান্তরিত করে। অর্থাৎ
আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে আমরা এই প্রান্তে কথা বলি এবং এই প্রান্তে গিয়ে আবার অন্য কোনো একজন শ্রোতা মোবাইল ফোনের মাধ্যমে সেই কথাটি শুনতে পান, কিন্তু তার মধ্যে কিন্তু এই এতগুলো ধাপ পেরিয়ে সেই সংযোগটি সাধিত হয়। এর মধ্যে আরো সমস্যা রয়েছে, মাঝে মধ্যে কখনো নয়েজ হতে পারে। তুমি যখন এক স্থান থেকে অন্য স্থানে কোনো একটি সংকেত পাঠাতে যাবে, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আমরাও টের পাই, অনেক সময় নেটওয়ার্ক খুব ভালো মতো কাজ করে না, অনেক সময় আমাদের কথাবার্তাটি খুব পরিষ্কার স্পষ্ট শোনা যায় না, অনেক সময় আগে যখন অ্যানালগ ফোন লাইন ছিল তখন এই ঝামেলাটি হতো। মাঝে মধ্যেই দেখা যেত যে একই সঙ্গে 3-4টি লাইন ক্রস কানেকশন হয়ে গিয়েছে, একজনের বদলে আরেকজনের কথা শোনা যাচ্ছে। এই যে তুমি যে এই সিগন্যালটি পাঠাওনি, সেই সিগন্যালটিও যখন তোমার কোনোভাবে লাইনে চলে এসছে, তখন তাকে আমরা বলি হচ্ছে নয়েজ। অর্থাৎ যখন তুমি ডেটা কমিউনিকেশন করতে যাবে, সেখানে কিন্তু শুধু তথ্যই যাবে না, তথ্যের সঙ্গে কিছু অপ্রাসঙ্গিক তথ্য বা বহিরাগত তথ্য কিন্তু মাঝখানে চলে আসতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা মোটামুটি ডেটা কমিউনিকেশনের যে ধারণা সেটি পেলাম। আমাদের প্রথমে তথ্য প্রয়োজন হবে, সেই তথ্যটিকে প্রেরণের উপযোগী করে পরিবর্তন করার জন্য আমাদের একটি ইনপুট ট্রান্সডিউসার থাকবে, যেটি হচ্ছে সেটি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক একটি সিগন্যালে রূপান্তর করবে। সেই ইলেকট্রনিক সিগন্যালটি আবার একটি ট্রান্সমিটারের মাধ্যমে বা একটি প্রেরক যন্ত্রের মাধ্যমে পাঠানো হবে। সেই প্রেরণটি আবার সম্পন্ন হবে একটি মিডিয়াম বা মাধ্যমের ভেতর দিয়ে, সেটি তার মাধ্যম হতে পারে বা তার বিহীন মাধ্যম হতে পারে। সেই মাধ্যমের মধ্যে দিয়ে অতিক্রান্ত যে তথ্য, সেই গমনকৃত তথ্যটি আবার কোনো একটি রিসিভার বা গ্রাহক যন্ত্র রিসিভ করবে এবং সেটিকে আবার আরেকটি আউটপুট ট্রান্সডিউসারের মাধ্যমে সে আবার মূল যে তথ্য সেটিকে পুনরূপান্তর করবে। ঠিক আছে, এইভাবে এই ধাপে ধাপে আমরা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তথ্যকে পাঠিয়ে থাকি বা ডেটা কমিউনিকেশনে করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এখন যেটি দেখব যে ডেটা কমিউনিকেশনের যে বিভিন্ন উপাদান। ডেটা কমিউনিকেশনে আমাদের প্রথমেই যেটি লাগবে, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের 5টি উপাদান রয়েছে। প্রথম উপাদানটি হচ্ছে সোর্স, অর্থাৎ উৎস, অর্থাৎ যেখান থেকে আমাদের তথ্যটি বা ডেটাটি আসবে। সেটি কিভাবে হতে পারে? ধরো তুমি এক স্থান থেকে অন্য স্থানে একটি ছবি পাঠাতে চাও। এখন ছবি পাঠাতে গেলে তোমাকে প্রথমেই ছবিটি তুলতে হবে, অর্থাৎ তোমার একটি ক্যামেরার প্রয়োজন হবে। অথবা তুমি যদি একটি ভিডিও কনফারেন্স করতে চাও, এই মুহূর্তে আমি যখন এই অনলাইন ক্লাসটি নিচ্ছি, স্ক্রিনের এক কোণে আমাকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। কেন দেখতে পাচ্ছ? কারণ আমার এই যেই যন্ত্র ব্যবহার করে তোমাদের ক্লাসটি আমি নিচ্ছি, সেখানে কিন্তু একটি ক্যামেরা সংযুক্ত আছে, অর্থাৎ সেখানে আমি সরাসরি আমার চেহারাটি দেখা যাচ্ছে। একই সঙ্গে আমি যে কথাগুলো বলছি, আমি যে লেকচারটি দিচ্ছি, সেটির জন্য কিন্তু একটি মাইক্রোফোন রয়েছে, অর্থাৎ একটি মাইক্রোফোনের মাধ্যমে আমার কথাগুলোও কিন্তু এই উৎসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরে আবার এটি নিয়ন্ত্রণের জন্য আমার কম্পিউটারের কিবোর্ড প্রয়োজন হচ্ছে। কিবোর্ডের মাধ্যমে চাইলে হচ্ছে টাইপ করে তুমি লিখিত কোনো একটি তথ্য পাঠাতে পারো। অর্থাৎ ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার কিবোর্ড ইত্যাদি হচ্ছে ডেটা কমিউনিকেশনের সোর্স হিসাবে কাজ করে। এদের মাধ্যমে আমরা হচ্ছে তথ্যকে, এই সব উৎস থেকে আমরা তথ্যকে নেটওয়ার্কে যুক্ত করি। তাহলে এরপরে যেটি প্রয়োজন হবে, সেটি প্রয়োজন হবে হচ্ছে একটি ট্রান্সমিটার। ট্রান্সমিটার অর্থাৎ যে হচ্ছে ট্রান্সমিট করে। কি ট্রান্সমিট করবে? ডেটাকে ট্রান্সমিট করবে। অর্থাৎ সেটি হতে পারে মডেম, সেটি হতে পারে রাউটার, এমনকি টিভি কিংবা রেডিওতেও তুমি যখন খুলবে দেখা যাবে টিভি কিংবা রেডিওতে কোনো একটি অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠান তো অবশ্যই আকাশ থেকে আসে না, সেটি অবশ্যই কোনো একটি টিভি স্টেশন থেকে প্রেরণ করা হয়, অর্থাৎ ট্রান্সমিট করা হয়, সে কারণেই আমরা শুনতে পাই। আবার একটি টেলিফোন নিজেও কিন্তু ট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে। তুমি যখন ফোনে কাউকে যখন কল করতে যাবে, ফোনে যখন কাউকে যোগাযোগ করতে যাবে, তখন তোমার ফোনটি যা করে সে হচ্ছে তোমার কথাগুলো ফোনের মাধ্যমে ট্রান্সমিট করে। অর্থাৎ প্রথমে আমাদের যেটি দরকার, একটি উৎস দরকার, যে উৎসের মাধ্যমে আমরা ডেটাকে ইনপুট করব। এরপরে ইনপুটকৃত সেই ডেটা হচ্ছে কোন একটি ট্রান্সমিটারের মাধ্যমে, অর্থাৎ একটি প্রেরক যন্ত্রের মাধ্যমে সেটি হচ্ছে প্রেরিত হবে। এরপরে যেটি প্রয়োজন হবে, শুধুমাত্র ট্রান্সমিট করলেই কিন্তু চলবে না, তোমার একটি মাধ্যম প্রয়োজন হবে। সেটি টেলিফোন লাইন হতে পারে, ফাইবার অপটিক কেবল হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে। আমরা অনেক সময় দেখি যে আমাদের হয়তো খুব জরুরি প্রয়োজন, এই মুহূর্তে আমাদের পকেট থেকে মোবাইল ফোনটি বের করলাম, কাউকে কল দিতে গেলাম এবং কল দিতে গিয়ে দেখলাম হচ্ছে নেটওয়ার্কটি ওই মুহূর্তে কোনো কারণে নেটওয়ার্কটি ব্যস্ত। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে মাধ্যমে যোগাযোগ করতে পারছি না, মাধ্যমটির দখল পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের যোগাযোগ সম্পন্ন হবে না। অর্থাৎ এই যে টেলিফোন লাইন কিংবা টেলিফোন নেটওয়ার্ক কিংবা তোমার যদি কোনো একটি ওয়াইফাই লাইন থাকে, এগুলি হচ্ছে মিডিয়াম হিসাবে কাজ করে, অর্থাৎ মাধ্যম হিসাবে কাজ করে। অর্থাৎ প্রথমে সোর্সের মাধ্যমে আমরা হচ্ছে ডেটা নিচ্ছি, সেই ডেটাকে আমরা ট্রান্সমিটারের মাধ্যমে ট্রান্সমিট করছি, সেই ট্রান্সমিটেড ডাটা আবার মিডিয়াম অর্থাৎ মাধ্যমের ভেতর দিয়ে অন্য একটি অংশে পৌঁছাচ্ছে। কোথায় পৌঁছাচ্ছে? সেটি আবার পৌঁছাচ্ছে কোন একটি রিসিভার বা গ্রাহক যন্ত্রে।
রিসিভার কোনটি হতে পারে? একটি মডেম হচ্ছে একটি গ্রাহক যন্ত্র, রাউটার হচ্ছে একটি গ্রাহক যন্ত্র, টেলিফোন এক্সচেঞ্জ একটি গ্রাহক যন্ত্র, তোমার টেলিফোন সেটটি একটি গ্রাহক যন্ত্র, তোমার বাসায় যে টেলিভিশন সেটটি আছে সেই টেলিভিশন সেটটিও একটি গ্রাহক যন্ত্র। টিভি বা রেডিও স্টেশন থেকে যেই অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হয় সেগুলো যেখান থেকে ট্রান্সমিট করা হয়, শুধুমাত্র ট্রান্সমিট করলেই কিন্তু তার কার্যক্রম শেষ হচ্ছে না, সেই ট্রান্সমিশনটি অবশ্যই কাউকে গ্রহণ করতে হবে, সেটি গ্রহণ করার জন্য একটি টেলিভিশন সেট লাগবে, সেই টেলিভিশন সেটটিকে আমরা বলতে পারি একটি রিসিভার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখনো ডেটা কমিউনিকেশনের পঞ্চম উপাদানটি বাকি আছে। পঞ্চম উপাদানটি হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন হতে পারে হচ্ছে কম্পিউটার হতে পারে, সেটি একটি সার্ভার হতে পারে, সেটি একটি টেলিফোন বা মোবাইল ফোন হতে পারে, সেটি তোমার একটি মোবাইল ফোনের মেমোরি কার্ড হতে পারে, ঠিক আছে, তোমার একটি পেন ড্রাইভ হতে পারে। এগুলো হচ্ছে ডেটার ডেস্টিনেশন। অর্থাৎ এই যে দেখো এখানে সোর্স থেকে কোন একটি তথ্য উৎপন্ন হচ্ছে, সেটি ট্রান্সমিটারের মাধ্যমে ট্রান্সমিট করা হচ্ছে, মিডিয়ামের মধ্য দিয়ে সেটি যাচ্ছে, সেখান থেকে সেটি আবার রিসিভার বা গ্রাহক যন্ত্রে সেটিকে রিসিভ করা হচ্ছে, গ্রহণ করা হচ্ছে। গ্রহণ করবার পরে সেটিকে কিন্তু কোথাও আবার সংরক্ষণ করতে হবে। ধরো তোমাকে আমি একটি ছবি পাঠালাম, সেই ছবিটি তুমি যদি কোথাও সংরক্ষণ না করো সেই ছবিটি কিন্তু হারিয়ে যাবে। অর্থাৎ সেটিকে তোমার অবশ্যই ডাউনলোড করে বা কোথাও রেখে দিতে হবে। সেটি কম্পিউটারে হতে পারে, সার্ভারে হতে পারে, তোমার টেলিফোন বা মোবাইল ফোনের মেমোরিতে হতে পারে, তোমার মেমোরি কার্ডে হতে পারে, তোমার পেন ড্রাইভে হতে পারে, কোনো একটি সিডি কিংবা ডিভিডিতে রাইট করে রাখা হতে পারে। কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু এই তথ্যটি রাখতে হবে। বর্তমানে অবশ্য সবসময় যে নিজের কাছেই রাখতে হয় এমন না। এই অধ্যায়ের শেষ অংশে তোমরা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানবে এবং তখন তোমরা এটি সম্পর্কে বিস্তারিত জানবে যে নিজস্ব কোনো অংশ ছাড়াও কিন্তু এখন আমরা কোন একটি তথ্যকে এই ইন্টারনেটের দুনিয়ায় সংরক্ষণ করে রাখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ডেটা কমিউনিকেশন যে 5টি উপাদান সেই সম্পর্কে জানলাম। একটি সফল ডেটা কমিউনিকেশনে অবশ্যই সোর্স থাকতে হবে, ট্রান্সমিটার থাকতে হবে, মিডিয়াম থাকতে হবে, রিসিভার থাকতে হবে এবং সবশেষে সেই তথ্যটি পৌঁছানোর মতো কোনো একটি ডেস্টিনেশন থাকতে হবে বা গন্তব্য থাকতে হবে। তাহলে এবারে আমরা যেটি শিখব সেটি হচ্ছে আমরা ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড সম্পর্কে জানবো। এই যে এক স্থান থেকে যে অন্য স্থানে তথ্য পৌঁছায় সেই তথ্য পাঠানোর গতি কিন্তু সবসময় একরকম নয়। এখন তথ্য কি খুব দ্রুত যাচ্ছে কিংবা তথ্য খুব ধীরে যাচ্ছে কিনা সেটি মাপার আগে আমাকে প্রথমে তথ্যকে মাপতে হবে। অর্থাৎ তথ্য আমরা ডিজিটাল দুনিয়ায় বা অনলাইন দুনিয়ায় আমরা কিভাবে তথ্য মেপে থাকি, আমরা মেপে থাকি হচ্ছে বিট ব্যবহার করে। বিট শব্দটি এসছে বাইনারি ডিজিটের সংক্ষেপ থেকে। বাইনারি ডিজিট কি জিনিস সেটি তোমরা ইতিমধ্যে তৃতীয় অধ্যায়ের উপরে অনেকগুলো ক্লাস করে ফেলেছো। তৃতীয় অধ্যায়ে তোমাদের মামুন স্যার ক্লাস নিয়েছেন, স্যার তোমাদের খুব যত্ন করে শিখিয়েছেন যে আমাদের সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতি আছে। আমরা সাধারণত যেটি ব্যবহার করি সেটি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কিন্তু এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বাইরেও কিন্তু অন্যান্য বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতি আছে। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে যাকে বলে হেক্সাডেসিমাল, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে যাকে বলা হয় অক্টাল এবং 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে যাকে বলা হয় বাইনারি সিস্টেম বা বাইনারি পদ্ধতি বা দ্বিমিক পদ্ধতি। দ্বিমিক পদ্ধতিতে যেটি করা হয় সেখানে হচ্ছে 1 এবং 0 অর্থাৎ হ্যাঁ এবং না কিংবা ইয়েস এবং নো, এই দুটি সংকেতের সাহায্যে সামগ্রিক হিসাব করা হয়। এই বাইনারি ডিজিটের যে সংক্ষিপ্ত রূপ, এই যে বাইনারির প্রথম অংশ এবং ডিজিটের শেষ অংশ, এই দুটিকে মিলিয়ে একটি নতুন শব্দের উদ্ভব করা হয়েছে, একটি বহুব্রীহি সমাস। এটির নাম হচ্ছে বিট। অর্থাৎ বিট বলতে আমরা বুঝাই একটি বাইনারি সংখ্যা, ঠিক আছে, একটি 0 হচ্ছে একটি বিট অথবা একটি 1 হচ্ছে একটি বিট। একইভাবে 8টি বিট যখন একসাথে হয় 8টি বিটকে আমরা বলি হচ্ছে এক বাইট। অর্থাৎ আমরা যখন তথ্য মাপতে যাই তথ্য মাপার একক হচ্ছে বিট কিংবা বাইট। অর্থাৎ একটি 0 হচ্ছে একটি তথ্য, একটি 1 হচ্ছে একটি তথ্য, এভাবে আমরা হচ্ছে বাইনারি ডিজিট বা বিট পরিমাপ করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন এই বিট বা তথ্য যখন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে সেই প্রবাহটা আবার কত দ্রুত হচ্ছে সেটিকে বলা হচ্ছে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশনের স্পিড। অর্থাৎ প্রতি সেকেন্ডে তুমি কত বিট তথ্য পাঠাচ্ছ এই দ্রুততাটার নাম হচ্ছে, এই ব্যক্তির নাম হচ্ছে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড এবং এর একক হচ্ছে বিট পার সেকেন্ড বা বিপিএস। এখন বিপিএস যেহেতু খুবই ক্ষুদ্র একটি একক, এই এককটিকে আমরা আবার পরবর্তীতে বিভিন্ন গুণকের মাধ্যমে বড় কিংবা ছোট করে ব্যবহার করে থাকি। আমরা হচ্ছে যদি 1000 সেকেন্ডে যদি 1000 বিট করে পার হয়ে থাকে তাকে বলি হচ্ছে 1 কিলোবিট পার সেকেন্ড বা কেবিপিএস। যদি 10⁶ বিট পার হয় তখন তাকে বলি হচ্ছে এমবিপিএস বা মেগাবিট পার সেকেন্ড। একইভাবে গিগাবিট, টেরাবিট ইত্যাদি বিভিন্ন ধরনের একক আমাদের রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
এই যে ব্যান্ডউইথ অনুসারে আমরা যে ডেটা ট্রান্সমিশনের মাধ্যম তাকে আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। তার প্রথমটিকে বলা হয়েছে ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডের আমাদের মোটামুটি 45 থেকে 300 বিট পার সেকেন্ড এই রেঞ্জের মধ্যে যদি আমাদের যোগাযোগটি হয়ে থাকে তাকে বলা হয়েছে ন্যারো ব্যান্ড। এটি একেবারেই খুব ক্ষুদ্র আকৃতির কোনো যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে যে ব্যান্ডটি রয়েছে সেই ব্যান্ডটির নাম হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের যে মাত্রা সেটি হচ্ছে ন্যারো ব্যান্ডের পরবর্তী অংশ থেকে শুরু করে 9600 বিপিএস পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 কেবিপিএস এর কাছাকাছি। অর্থাৎ মোটামুটি ন্যারো ব্যান্ডের পর থেকে শুরু করে প্রায় 1 কেবিপিএস পর্যন্ত যে সীমা সেটিকে আমরা চিহ্নিত করছি ভয়েস ব্যান্ড হিসাবে। ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় কোনো একটি ভয়েস ট্রান্সফারের জন্য। অর্থাৎ তুমি যদি মোবাইল ফোনে কারোর সাথে যোগাযোগ করতে যাও, তুমি যদি তোমার কথাকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে যাও, তোমাকে মিনিমাম ভয়েস ব্যান্ডে আসতে হবে। অর্থাৎ তোমাকে অবশ্যই 300 বিপিএস এর চাইতে বেশি স্পিড থাকতে হবে। অন্যথায় তুমি যেটি দেখবে, অনেক সময় দেখবে যে নেটওয়ার্ক যখন খারাপ থাকে তখন আমরা দেখি যে আমাদের কথাটি খুব স্বাভাবিকভাবে আসে না, সেটি অনেক সময় ভেঙে যায়, অনেক সময় ফেটে ফেটে আসে। অর্থাৎ তোমার নেটওয়ার্কটি ওই মুহূর্তে ভয়েস ব্যান্ডে নেই, সেটি ন্যারো ব্যান্ডে চলে গিয়েছে। এরপরে সর্বশেষ যে অংশটি আমাদের ব্যান্ডউইথের, সেটিকে আমরা বলে থাকি ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের আসলে এখন পর্যন্ত কোনো সীমা নেই, সেটি হচ্ছে 1 এমবিপিএস এর থেকেও বেশি যেই ডেটা ট্রান্সমিশন স্পিড তাকে আমরা হচ্ছে ব্রডব্যান্ড হিসেবে চিহ্নিত করে থাকি। অর্থাৎ বর্তমানে আমরা সাধারণত যেই বিভিন্ন ডেটা কানেকশন ব্যবহার করে থাকি সেগুলো মূলত ব্রডব্যান্ড সংযোগ। তুমি যখন ইমেইলে যোগাযোগ করতে যাবে, তোমার বিভিন্ন কাজের জন্য তোমার বিভিন্ন ধরনের ব্যান্ডউইথ প্রয়োজন হতে পারে। যেমন তুমি যখন ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে যাবে, তোমার সর্বোচ্চ 0.5 এমবিপিএস অর্থাৎ 500 বিপিএস বা এর কাছাকাছি একটি সংযোগ হলেও চলবে। কিন্তু তুমি যখন একটি ভিডিও কনফারেন্স করতে যাবে, অর্থাৎ এই মুহূর্তে তোমরা যেটি করছো ভিডিও কনফারেন্সের জন্য, তোমার ন্যূনতম 1 এমবিপিএস অর্থাৎ 1 মেগাবাইট পার সেকেন্ডের একটি সংযোগ প্রয়োজন হবে। এর থেকে কম সংযোগ দিয়ে তুমি যদি কোনো একটি ভিডিও কনফারেন্স করতে যাও, তুমি খুব ভালোভাবে এটি সম্পন্ন করতে পারবে না। দেখবে যে তোমার হয়তো সংযোগটি একটু ধীরে ধীরে হচ্ছে, অথবা যে গতিতে হবার কথা ছিল সেটি হচ্ছে না। এরপরে আবার তুমি যদি একটি হাই ডেফিনিশন মুভি দেখতে চাও, লাইভ বা কোনো একটি লাইভ খেলা দেখতে চাও, সেটির জন্য তোমার ন্যূনতম 4 এমবিপিএস বা এর থেকে বেশি ভালো একটি লাইন প্রয়োজন হবে। অর্থাৎ তোমার বিভিন্ন ব্যান্ডউইথে কিন্তু আমরা বিভিন্ন ডেটা ট্রান্সমিশন স্পিডে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সব কাজের জন্য কিন্তু সব লাইন প্রযোজ্য নয়। আবার তুমি যখন ব্যান্ডউইথ পরিবর্তন করবে, এই ব্যান্ডউইথের সাথে কিন্তু তোমার খরচটিও বাড়বে। অর্থাৎ ন্যারো ব্যান্ডের খরচ খুবই কম, ভয়েস ব্যান্ডের খরচ ন্যারো ব্যান্ডের চাইতে বেশি, এবং ব্রডব্যান্ডের খরচ হচ্ছে সর্বোচ্চ। অর্থাৎ তোমার যদি খুব ছোটখাটো কোনো যোগাযোগের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু খরচটি সংক্ষিপ্ত রাখবার জন্য আমরা ন্যারো ব্যান্ড ব্যবহার করলেই যথেষ্ট। আবার তোমার যদি খুব উচ্চ গতির কোনো আদান প্রদান প্রয়োজন হয়, তোমার যদি ভিডিও আদান প্রদান প্রয়োজন হয়, সেক্ষেত্রে খরচটি অনেক বেশি হলেও সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্রডব্যান্ড ব্যবহার করতে হবে, অন্যথায় আমাদের যে মূল কাজটি সেটি কিন্তু আদায় হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা যেটি জানলাম, আমরা হচ্ছে ব্যান্ডউইথ অর্থাৎ ডেটা ট্রান্সমিশন স্পিড সম্পর্কে জানলাম। এই যে এখানে তোমরা একটি তারের ছবি দেখতে পাচ্ছ, এই তারটি সাধারণত আমরা ব্রডব্যান্ড কানেকশনের জন্য ব্যবহার করে থাকি। এর মধ্যে দিয়ে খুবই দ্রুত গতির ডেটা কমিউনিকেশন হয়ে থাকে, খুব দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা যেটি জানবো সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জানবো। তাহলে ডেটা ট্রান্সমিশন মোড কি নির্ধারণ করে? ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে, এই যে আমরা এতক্ষণ ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আলোচনা করলাম, এই ডেটা ট্রান্সমিশনটি কোন দিক থেকে কোন দিকে হবে, অর্থাৎ ডেটা প্রবাহের দিক নির্দেশ করে দেয় হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এখন আমরা যদি একটু ডেটা ট্রান্সমিশন মোডের বিভিন্ন প্রকারভেদটি একটু দেখে আসি। সাধারণত 3 ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়। প্রথমটিকে বলা হয় সিমপ্লেক্স পদ্ধতি, দ্বিতীয়টিকে বলা হয় হাফ ডুপ্লেক্স পদ্ধতি, এবং সর্বশেষটিকে বলা হয় ফুল ডুপ্লেক্স পদ্ধতি। আমরা যদি ছবির মাধ্যমে দেখে নেই, তোমরা স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছ। সিমপ্লেক্স পদ্ধতিতে যেটি হয় সেটি হচ্ছে প্রেরক থেকে গ্রাহকের দিকে একটি একমুখী ডেটার প্রবাহ হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রেরক থেকে প্রাপকের দিকে শুধুমাত্র একটি একমুখী তীর চিহ্ন রয়েছে, অর্থাৎ এখানে ডেটা শুধুমাত্র একদিকে যেতে পারে, প্রেরক শুধুমাত্র গ্রাহকের কাছে পাঠাতে পারে, কিন্তু সেখান থেকে কোনো কিছু ফেরত আসে না। হাফ ডুপ্লেক্স পদ্ধতি হচ্ছে দুই প্রান্তেই প্রেরক এবং গ্রাহক যন্ত্র থাকে, কিন্তু একই সঙ্গে দুটি কাজ করতে পারে না। সেখানে হয় শুধুমাত্র একজন প্রেরণ করে অন্যজন গ্রহণ করে, অথবা বিপরীতটি ঘটে। আর সর্বশেষে যেই ডেটা ট্রান্সমিশন মোডটি আমরা ব্যবহার করে থাকি সেটির নাম হচ্ছে ফুল ডুপ্লেক্স পদ্ধতি।
ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে তোমরা দেখতে পাচ্ছ যে ছবির মাধ্যমে দেখানো হয়েছে এখানে দুটি তীর চিহ্ন রয়েছে, একই সঙ্গে প্রেরক থেকে গ্রাহকের দিকে যাচ্ছে এবং পাল্টা আবার অন্য প্রান্তের প্রেরক থেকে আবার প্রথম প্রান্তের গ্রাহকের দিকেও কিন্তু ডেটা আসছে। অর্থাৎ এখানে একই সঙ্গে গ্রহণ এবং প্রেরণ দুই পক্ষেই দুটিই সম্ভব। যখন আমরা মোবাইল ফোনে কথাবার্তা বলি কিংবা এই মুহূর্তে তোমরা যেটি করছো এটি হচ্ছে একটি ভিডিও কনফারেন্সের ভেতরে তোমরা আছো, এখানে একই সঙ্গে আমিও কথা বলছি, তোমরাও চাইলে কোনো প্রশ্ন থাকলে কিন্তু সাথে সাথে করতে পারছো। অর্থাৎ একই সঙ্গে দুই পক্ষ থেকেই কিন্তু তথ্য প্রেরণ হচ্ছে এবং তথ্য গ্রহণও হচ্ছে। অর্থাৎ আমরা যে এই মুহূর্তে যেই ডেটা ট্রান্সমিশন মোডটি ব্যবহার করছি সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে এই যে তিনটি পদ্ধতি ডেটা ট্রান্সমিশন মোডের, এই তিনটি পদ্ধতি আমরা যদি আবার একটু উদাহরণের মাধ্যমে দেখে আসি। সিমপ্লেক্স মোডের একটি ভালো উদাহরণ হচ্ছে যখন আমরা হচ্ছে টেলিভিশন দেখে থাকি বাসায় গিয়ে, টেলিভিশন চ্যানেলে আমরা যখন কোনো একটি টেলিভিশন সেটের মাধ্যমে কোনো অনুষ্ঠান দেখি সেটি অবশ্যই কোনো একটি সম্প্রচার কেন্দ্র থেকে বা টেলিভিশন স্টেশন থেকে বা কোনো একটি স্যাটেলাইট থেকে সম্প্রচারিত হয়। অর্থাৎ এখানে স্ক্রিনে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, এই যে এখানে একটি টেলিভিশন টাওয়ার দেখতে পাচ্ছ এবং এখানে একটি টেলিভিশনের ছবি দেখতে পাচ্ছ। এখানে আমাদের যে ডেটা ট্রান্সমিশনের যে দিকটি অর্থাৎ ডেটা প্রবাহের যে দিকটি সেটি কিন্তু একমুখী, সেটি শুধুমাত্র এইভাবে, সেটি শুধুমাত্র এই নেটওয়ার্ক টাওয়ার থেকে টেলিভিশনের দিকেই আসতে পারে। টেলিভিশন থেকে কোনো তথ্য কিংবা কোনো ডেটা কিন্তু আবার নেটওয়ার্ক টাওয়ারে ফেরত যায় না। অর্থাৎ এই যে টেলিভিশনের যে ডেটা ট্রান্সমিশন মোড, টেলিভিশনের ক্ষেত্রে যে ডেটা ট্রান্সমিশন মোডটি ব্যবহৃত হয়ে থাকে সেটি হচ্ছে সিমপ্লেক্স মোড। আমরা যখন বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করে থাকি কম্পিউটারের সাথে, ধরো তোমরা হচ্ছে মাউস কিংবা কিবোর্ড ইত্যাদি ব্যবহার করে থাকো, মাউসের কাজটি হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতিতে কাজ করে, কিবোর্ড হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতিতে কাজ করে। মাউস কিংবা কিবোর্ডের মাধ্যমে তুমি একটি ডেটা ইনপুট দিতে পারবে এবং সেটি হচ্ছে একমুখী। কিবোর্ড থেকে তুমি যখন কিবোর্ডের কোনো একটি বাটন চাপ দেবে সেখান থেকে একটি তথ্য তোমার কম্পিউটারে বা তোমার ল্যাপটপে পৌঁছে যাবে, কিন্তু ল্যাপটপ থেকে পাল্টা কোনো তথ্য কিন্তু তোমার কিবোর্ডে কিংবা তোমার মাউসে ফেরত আসবে না। অর্থাৎ এটি হচ্ছে একটি একমুখী পদ্ধতি। অর্থাৎ মাউস কিংবা কিবোর্ড ইত্যাদি যন্ত্র যেই পদ্ধতি বা যেই ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করে সেটি হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যদি দেখে আসি আরেকটি পদ্ধতি আছে ডেটা ট্রান্সমিশনের, সেটির নাম হচ্ছে হাফ ডুপ্লেক্স পদ্ধতি। হাফ ডুপ্লেক্স পদ্ধতিটি কেমন এখানে আমরা দেখে এসেছিলাম। এই যে এখানে তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা রাস্তাঘাটে যখন পুলিশ বাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখে থাকবে, তাদের অনেকের কাছে হয়তো এই যন্ত্রটি তোমরা দেখে থাকবে, এটিকে বলা হচ্ছে ওয়াকি টকি। এটির মাধ্যমে তারা একজনের সঙ্গে আরেকজন যোগাযোগ রক্ষা করেন, দূর দূরান্তে কথা বলতে পারেন একটি সুনির্দিষ্ট সীমার ভেতরে। এখন এদের সংযোগের ব্যবস্থাটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। এখানে অবস্থাটি কেমন, এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে একই সঙ্গে কিন্তু দুটি তীর চিহ্ন কাজ করছে না। অর্থাৎ যখন প্রথম যন্ত্রটি যখন প্রেরণ করবে, দ্বিতীয় যন্ত্রটি ওই মুহূর্তে শুধুমাত্র গ্রহণই করতে পারবে, অথবা দ্বিতীয় যন্ত্রটি যখন প্রেরণ করবে প্রথম যন্ত্রটি শুধুমাত্র গ্রহণ করতে পারবে। অর্থাৎ হাফ ডুপ্লেক্স পদ্ধতির ক্ষেত্রে তোমার কিন্তু গ্রহণ এবং প্রেরণ দুই প্রান্তেই সম্ভব, কিন্তু সেটি একই সঙ্গে নয়। অর্থাৎ যে কোনো একটি হয় শুধুমাত্র গ্রহণ অথবা শুধুমাত্র প্রেরণ। ঠিক আছে, এই পদ্ধতিটিকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স পদ্ধতি। অর্থাৎ এই যে শুধুমাত্র প্রথম জন প্রেরণ করছে, দ্বিতীয় জন গ্রহণ করছে, অথবা শুধুমাত্র দ্বিতীয় জন প্রেরণ করছে এবং প্রথম জন গ্রহণ করছে, যে কোনো একটি, একই সঙ্গে দুইটি নয়। আচ্ছা, তাহলে হচ্ছে হাফ ডুপ্লেক্স পদ্ধতি আমরা কোথায় ব্যবহার করতে পারি? হাফ ডুপ্লেক্স পদ্ধতি ব্যবহার হয়ে থাকে সাধারণত তোমরা যখন মোবাইল ফোনে এসএমএস করো, এসএমএস এর প্রযুক্তিতে হচ্ছে হাফ ডুপ্লেক্স পদ্ধতি। এসএমএস একই সঙ্গে প্রেরণ এবং গ্রহণ সম্ভব নয়, একটি শেষ করার পরে তুমি আরেকটি করতে পারবে। কিংবা আমরা যখন ওয়াকি টকিতে কথা বলি, এটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অথবা যখন ফ্যাক্স বার্তা, ফ্যাক্স নামে একটি যন্ত্র ছিল, এটি আজকাল খুব একটা ব্যবহৃত হয় না। ফ্যাক্সের যোগাযোগটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। একটি ফ্যাক্স মেশিন থেকে আরেকটি ফ্যাক্স মেশিনে সবসময় তথ্য পাঠানো যায়, কিন্তু সেটি একই সঙ্গে গ্রহণ এবং প্রেরণ করতে পারে না। একজন যদি প্রেরণ করে তবে অন্য প্রান্তকে অবশ্যই প্রেরণ বন্ধ করে শুধুমাত্র গ্রহণ করতে হয়, অর্থাৎ গ্রহণ শেষ হলে সে আবার প্রেরণে সক্ষম হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডের আরেকটি পদ্ধতি অর্থাৎ হাফ ডুপ্লেক্স পদ্ধতি সেটি সম্পর্কে জানলে। এবারে আমরা যেটি জানবো সর্বশেষ, সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্স পদ্ধতি। ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে কি হয়, এই যে এখানে তোমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ, তোমরা দুটি মোবাইল ফোনের ছবি দেখতে পাচ্ছ। মোবাইল ফোনে যখন আমরা একজনের সঙ্গে আরেকজন কথা বলি, একই সঙ্গে অনেক সময় দেখা যায় দুই বাচাল বন্ধু যদি ফোনের দুই প্রান্তে থাকে, কেউই কারো কথা শোনে না, দুইজনেই যার যার মতো বলে যায়। তাহলে এখানে মোবাইল ফোনের মধ্যে যে সংযোগটি,
বা টেলিফোনে আমরা যখন কথা বলি সেখানে যে সংযোগটি সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্স পদ্ধতি। এখানে হচ্ছে একই সঙ্গে গ্রহণও সম্ভব, একই সঙ্গে প্রেরণও সম্ভব এবং সেটি দুই প্রান্তেই। অর্থাৎ মোবাইল ফোনে যখন আমরা কথা বলি সেটি একটি ফুল ডুপ্লেক্স পদ্ধতি, যখন আমরা সাধারণ কোনো টেলিফোনে কথা বলি সেটি ফুল ডুপ্লেক্স পদ্ধতি। ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি কম্পিউটার সংযুক্ত করি, ইন্টারনেটের যে সংযোগ সেটিও ফুল ডুপ্লেক্স পদ্ধতি। এখানে একই সঙ্গে আদান এবং প্রদান দুটিই করা সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডের যে তিনটি পদ্ধতি অর্থাৎ সিমপ্লেক্স পদ্ধতি, হাফ ডুপ্লেক্স পদ্ধতি এবং ফুল ডুপ্লেক্স পদ্ধতি, এই তিনটি পদ্ধতি সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি জানবো সেটির নাম হচ্ছে ডেটা ডেলিভারি মোড, অর্থাৎ ডেটা কিভাবে বিতরণ করা হবে সেটির পদ্ধতি। এখন ডেটা বিতরণের পদ্ধতি অনুসারে ডেটা ডেলিভারি মোড হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে। প্রথমটির নাম হচ্ছে ইউনিকাস্ট পদ্ধতি। ইউনিকাস্ট পদ্ধতি কিভাবে কাজ করে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিই। এই যে ইউনিকাস্ট পদ্ধতিতে এখানে আমরা যে বাম পাশে যেটি দেখা যাচ্ছে এই বৃত্তটি হচ্ছে প্রেরক এবং ডান পাশে যে বৃত্তগুলি রয়েছে সেগুলি হচ্ছে গ্রাহক অংশ। অর্থাৎ ইউনিকাস্ট পদ্ধতিতে আমরা স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছ, এখানে একটি প্রেরক যন্ত্র থেকে শুধুমাত্র একজন গ্রাহকের কাছেই তথ্য প্রেরণ করা হচ্ছে। এখানে কিন্তু বহুজন গ্রাহক রয়েছেন, ইনি একজন গ্রাহক, এখানে একজন গ্রাহক, এখানে একটি গ্রাহক, এখানে একটি গ্রাহক, এখানে একটি গ্রাহক, এরকম বিভিন্ন পরিমাণের গ্রাহক রয়েছেন, অসংখ্য পরিমাণের গ্রাহক থাকতে পারে। কিন্তু ইউনিকাস্ট পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে একটি প্রেরক যন্ত্র শুধুমাত্র একটি গ্রাহক যন্ত্রের সাথেই যোগাযোগ করে। আমরা যখন মোবাইল ফোনে কাউকে কল করতে যাই, আমাদের মোবাইল ফোনে কিন্তু বহু জনের নম্বর সেভ করা থাকে, কিন্তু আমরা সাধারণত একই সঙ্গে একাধিক জনকে কল করতে পারি না। আমরা কি করি, আমাদের যাকে দরকার আমরা সুনির্দিষ্ট একজন মানুষকেই কল করতে পারি। এখানে কিন্তু দেখো আমাদের গ্রাহক সংখ্যা কিন্তু অনেক বেশি, অর্থাৎ গ্রাহক সংখ্যা কিন্তু সবসময় একের চেয়ে বেশি। আমরা চাইলে যে কাউকেই মোবাইল ফোনের মাধ্যমে কল করতে পারতাম, কিন্তু আমরা কল করছি কাকে, আমার যাকে প্রয়োজন সুনির্দিষ্টভাবে যে কোনো একজনকে। অর্থাৎ এই পদ্ধতিটিকে বলা হচ্ছে ইউনিকাস্ট পদ্ধতি, যে গ্রাহক যন্ত্র থেকে যখন সুনির্দিষ্টভাবে অনেকগুলো প্রেরক যন্ত্রের মধ্য থেকে সুনির্দিষ্টভাবে একটি প্রেরক যন্ত্রকে সংযোগ করা হবে, সেই ডেটা ডেলিভারি মোডকে আমরা বলে থাকি ইউনিকাস্ট পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ডেটা বিতরণের আরো দুটি পদ্ধতি আছে। দ্বিতীয় পদ্ধতিটির নাম হচ্ছে ব্রডকাস্ট পদ্ধতি। ব্রডকাস্ট পদ্ধতিটি আমরা যদি ছবির মাধ্যমে দেখে নিই বুঝতে সুবিধা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি প্রেরক যন্ত্র রয়েছে এবং এখানে অনেকগুলো গ্রাহক যন্ত্র রয়েছে। ব্রডকাস্ট পদ্ধতি হচ্ছে ইউনিকাস্টের ঠিক বিপরীত পদ্ধতি। ইউনিকাস্টে কি করা হয়েছে, ইউনিকাস্টে হচ্ছে অনেকগুলো গ্রাহক যন্ত্রের থেকে শুধুমাত্র একটিকে বেছে নেওয়া হয়েছে। আর ব্রডকাস্ট পদ্ধতিতে যেটি করা হয় সেটি হচ্ছে যতগুলো গ্রাহক যন্ত্র সম্ভাব্য আছে সবগুলোকেই সংযুক্ত করা হয়। অর্থাৎ এই যে আমরা যদি টেলিভিশনের কথা ভেবে দেখি, টেলিভিশনের ক্ষেত্রে কি হয়, টেলিভিশন সেন্টার থেকে বা টেলিভিশন চ্যানেল থেকে যেই অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হয় সেই সম্প্রচারিত অনুষ্ঠান কিন্তু সকল টেলিভিশন সেটে একই সঙ্গে দেখা যায়। অর্থাৎ সকল গ্রাহক যন্ত্র কিন্তু একই পরিমাণ তথ্য একই সঙ্গে গ্রহণ করতে পারে। অর্থাৎ এই যে টেলিভিশনের যে সংযোগের পদ্ধতি এটি হচ্ছে ব্রডকাস্ট পদ্ধতি। কিংবা রেডিওতে যখন কোনো একটি অনুষ্ঠান সম্প্রচার করা হয়, রেডিও স্টেশন থেকে যে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় সেটি কিন্তু যে কোনো রেডিও গ্রাহক দ্বারা একই সঙ্গে একাধিক স্থান থেকে বা একাধিক গ্রাহক যন্ত্র থেকে সেটি গ্রহণ করা যায় বা শোনা যায়। অর্থাৎ রেডিও কিংবা টেলিভিশনের যে পদ্ধতি সেটি হচ্ছে ব্রডকাস্ট পদ্ধতি। ডেটা বিতরণের সর্বশেষ যে পদ্ধতিটি সেটির নাম হচ্ছে মাল্টিকাস্ট পদ্ধতি। মাল্টিকাস্ট পদ্ধতিটি হচ্ছে, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে নিই, এটি হচ্ছে আসলে ইউনিকাস্ট এবং ব্রডকাস্টের মাঝামাঝি একটি পদ্ধতি। মাল্টিকাস্ট হচ্ছে ব্রডকাস্টেরই একটি নিয়ন্ত্রিত রূপ, যেখানে অনেকগুলো গ্রাহক যন্ত্র থাকে, কিন্তু সেই গ্রাহক যন্ত্রের মধ্যে দেখো এখানে কিন্তু সবগুলো গ্রাহক যন্ত্র ব্যবহৃত হয়নি। কোনগুলো ব্যবহার হয়েছে, শুধুমাত্র যেগুলোকে প্রয়োজন সেইগুলো। অর্থাৎ ইউনিকাস্টের ক্ষেত্রে আমার সীমাবদ্ধতা ছিল একটি মাত্র গ্রাহক যন্ত্রকে সংযুক্ত করা যাবে। মাল্টিকাস্টের ক্ষেত্রে মাল্টি অর্থাৎ একাধিক পরিমাণ গ্রাহক যন্ত্রকে প্রয়োগ যন্ত্রটি সংযুক্ত করতে পারবে, অর্থাৎ তার প্রয়োজন মতো একাধিক গ্রাহককে সে সুনির্দিষ্ট তথ্যটি প্রেরণ করতে পারবে। এটি আমরা কোথায় ব্যবহার করতে পারি, এই যে আমরা যখন ভিডিও কনফারেন্স করছি, এই যে এখানে আমরা সবাইকে কিন্তু সংযুক্ত করিনি। কাদের সংযুক্ত করেছি, সংযুক্ত করেছি হচ্ছে শুধুমাত্র সরকারি এডওয়ার্ড কলেজের প্রথম বর্ষের বি সেকশনের শিক্ষার্থীদের। অর্থাৎ এখানে কিন্তু আমরা জুম প্ল্যাটফর্মে যেহেতু এই ক্লাসটি নিচ্ছি, জুম প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা বিশ্বের সকলকেই সংযুক্ত করতে পারতাম, যে কেউই কিন্তু
সুনির্দিষ্ট পদ্ধতিতে আমাদের সাথে সংযুক্ত হতে পারতো, কিন্তু সবাইকে কি আমরা সংযুক্ত করেছি? আমরা কিন্তু সবাইকে সংযুক্ত করিনি। আমরা সংযুক্ত করেছি শুধুমাত্র তোমাদের বি সেকশনের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো তাদেরকে। অর্থাৎ এই যে আমরা অনেকজন গ্রাহকের মধ্যে থেকে সুনির্দিষ্ট কিছু গ্রাহককে যেহেতু সংযুক্ত করেছি, আমাদের এই মুহূর্তে যেই ডেটা ডেলিভারি মোডটি কাজ করছে এটির নাম হচ্ছে মাল্টিকাস্ট পদ্ধতি। যখন আমরা সাধারণত ভিডিও কনফারেন্স করি, আমরা যখন টেলিকনফারেন্স করি, সেগুলো সাধারণত মাল্টিকাস্ট পদ্ধতিতে কাজ করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ডেটা ডেলিভারি মোড সম্পর্কে জানলাম। আমাদের এই যে জুম মিটিং এর যে সময়সীমা সেটি প্রায় সমাপ্ত হয়ে গিয়েছে, শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে আমরা আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের উপরে প্রথম যে অনলাইন ক্লাস সেটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী অনলাইন ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং এখন যেহেতু শীতকাল চলছে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে এই কোভিড ভাইরাসের হাত থেকে দূরে রাখো।